হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা এএনএম জিএনএমে 2025 সালের লাইফ সায়েন্সের 10টি কোয়েশ্চেন নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা তার পরবর্তী কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং ডিটেল এক্সপ্লেনেশন আমরা দেখব সেগুলোর, এবং সেখান থেকে আরও কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, দ্য পেল ইয়েলো কালার অফ নর্মাল হিউম্যান ইউরিন ইজ ডিউ টু দ্য পিগমেন্ট। মানে বলতে চাইছে মানুষের মূত্রের স্বাভাবিক মূত্রের রং যে হালকা হলুদ বর্ণের হয়, এটার জন্য কোন রঞ্জক দায়ী? এখানে আনসার কিন্তু হবে তোমাদের ইউরোক্রোম। ওকে, অপশন ডি ইউরোক্রোম হচ্ছে তোমার আনসার হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো দেখে নিই এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে। দেখো অপশন বিতে রয়েছে হিমোগ্লোবিন আমরা জানি আমাদের মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় থাকে এবং এটি একটি শ্বাসরঞ্জক, এবং এই হিমোগ্লোবিন প্রোটিনের জন্যই কিন্তু মানুষের রক্তের রং লাল হয়। এবং এর প্রধান কাজ তুমি কি বলতে পারো? এর প্রধান কাজ হচ্ছে আমরা জানি অক্সিজেনকে পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের বা লোহিত রক্তকণিকার, তুমি বলতে পারো লোহিত রক্তকণিকা বা আরবিসির প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা অপশন সিতে দেখো রয়েছে মেলানিনটা কি? মেলানিনটাও এক ধরনের রঞ্জক, এটা আমাদের মেনলি স্কিনে থাকে। ঠিক আছে, মানে যার মেলানিনের স্কিনে থাকে, আমাদের হেয়ার মানে চুলে থাকে, চুলের কালার যার জন্য আমাদের কালো হয়, এবং যার স্কিনে এই মেলানিনের পরিমাণ যত বেশি হয় তার স্কিনটা ততটা মানে আমরা বলি না কালো যেটাকে বলি, বা ডার্ক শেডেড হয়। ঠিক আছে, আর যত মেলানিনের পরিমাণ স্কিনে কম থাকবে তত তার স্কিন কালার ফেয়ার বা যেটাকে আমরা ফর্সা বলি সেটা হয়। এবং এই মেলানিনের কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এই মেলানিন আমাদের স্কিনকে সূর্যের যে ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখো যেটা রয়েছে অপশন এতে অ্যান্থোসায়ানিনটা হচ্ছে মেনলি তোমার যে তোমরা বিভিন্ন রকমের ফুলের কালার দেখতে পাও বা ফলের কালার দেখতে পাও না, সেইখানে যে রঞ্জকটা থাকে সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, যেটা ফুল এবং ফলকে বিভিন্ন রকমের কালার দেয়। এবং কেন এটার মেন কাজ কি, কেন দেয় না, এর যার ফলে কী হয়, বিভিন্ন পলিনেটার মানে ধরো যারা পলিনেশনে বা পরাগযোগে সাহায্য করে, যেমন ধরো বীজ, প্রজাপতি, মৌমাছি, এরা যাতে অ্যাট্রাক্ট হয়ে সেই ফুলে এসে বসে। এই জন্য বিভিন্ন রকম ফুলের বিভিন্ন যে কালার হয় আমরা দেখি, সেই কালারটার জন্য দায়ী রঞ্জকটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। ঠিক, আচ্ছা তো চলো পরের প্রশ্নে যা কি বলছে দেখো, দ্য থিওরি নট পস্টুলেটেড বাই ডারউইন ওয়াজ। বলছি এগুলোর মধ্যে কোনটা ডারউইনের মতবাদ নয়? দেখো কি বলছে, প্রথমে 1 নম্বর অপশন এ তো রয়েছে দেখো যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। বিতে রয়েছে দেখো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা অস্তিত্বের জন্য সংগ্রাম। 3 নম্বরে রয়েছে দেখো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ। আচ্ছা এবার দেখো এই যে ABC তিনটেই কিন্তু আমাদের ডারউইন দিয়েছিল। ঠিক আছে, তিনটেই হচ্ছে কিন্তু আমাদের ডারউইনের দেওয়া তথ্য। আচ্ছা আমরা একবার শর্টে আমরা একবার মনে করে নিই, আমরা জানি কি জানি ডারউইনের মেন তত্ত্বের বিষয়টা কি। আমাদের ডারউইনের মতবাদ অনুযায়ী প্রতিটা জীবই হচ্ছে তারা বংশ বিস্তার করতে চায়। হ্যাঁ, বংশ বিস্তার করে নিজের বংশকে রাখতে চায়, কিন্তু বংশ বিস্তার করতে চাইলেও আমাদের যে বংশ বিস্তার করলে সেই যে বাচ্চাটা যেটা জন্মাচ্ছে তার বেঁচে থাকার জন্য যে খাদ্য দরকার, বাসস্থান দরকার, এটা কিন্তু একটা লিমিটেড পরিমাণেই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আমাদের পৃথিবীতে আছে। তার ফলে কি প্রতিটা জীব চায় যে সে যেন যতটা পারে নিজের বেশি পরিমাণে অপত্য সৃষ্টি করে, কিন্তু সেই অতগুলো অপত্য সৃষ্টি করলেও তারা সবাই বাঁচে না। তার কারণ হচ্ছে কি আমাদের খাদ্য এবং বাসস্থান সীমিত, এবং যেহেতু খাদ্য আর বাসস্থান সীমিত, ফলে কি হচ্ছে ওই যারা জন্মাচ্ছে তাদের মধ্যে কি হচ্ছে, সংগ্রাম হচ্ছে। তাই তো, যেটাকে বলছি আমরা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সংগ্রাম হচ্ছে, খাদ্য বাসস্থানের জন্য সংগ্রাম হচ্ছে। এবং এই সংগ্রামের মধ্যে থেকেই কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে। এই সংগ্রামের জন্যই ওই যে যারা সংগ্রাম করছে তাদের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে, এবং সেই যে নতুন বৈশিষ্ট্য আসছে সেটাকে আমরা কি বলছি, ভ্যারিয়েশন বা ভেদ বলছি, তাই তো। এবং সেই যাদের মধ্যে এমন কিছু ভ্যারিয়েশন বা ভেদ আসছে যেটা তার ওই পরিবেশে টিকে থাকার জন্য অনুকূল, সেই ভেদ বা সেই ভ্যারিয়েশন যুক্ত জীবই কিন্তু টিকে থাকছে, যেটাকে আমরা কি বলছি, যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে, তাহলে এরকম সংগ্রামের মাধ্যমে নতুন কিছু বৈশিষ্ট্য আসার ফলে কিছু জীবের যে বেঁচে থাকা পৃথিবীতে, এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি ন্যাচারাল সিলেকশন। মানে কি করছে, প্রকৃতি বা নেচার তাদেরকে সিলেক্ট করছে। ঠিক আছে, এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তাহলে এই তিনটেই কিন্তু ডারউইন বলেছিলেন।
কিন্তু দেখো ডি নম্বর যেটা রয়েছে ইউজ অ্যান্ড ডিসইউজ থিওরি, ব্যবহার অব্যবহারের তত্ত্ব, এটা ডারউইনের নয়। এই তত্ত্বটা কে দিয়েছিলেন? ল্যামার্ক দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আনসার কি হবে? এই যে ব্যবহার বা অব্যবহারের তত্ত্ব, এটা কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে। এবং ব্যবহার অব্যবহারের তত্ত্বটা কি? যে ল্যামার্কের মতে যে ল্যামার্ক কি বলেছিলেন যে কোনো জীব তার জীবদ্দশায় যে অঙ্গটাকে বেশি ব্যবহার করছে সেই অঙ্গটা কি হচ্ছে? সবল হচ্ছে, সুগঠিত হচ্ছে, আর যে অঙ্গটা কম ব্যবহার করছে সেটা ধীরে ধীরে কি হচ্ছে? নিষ্ক্রিয় হচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যবহার অব্যবহারের তত্ত্ব। আচ্ছা, পরের অপশনে, পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, দ্য হরমোন দ্যাট অ্যাফেক্টস ইউরিনেশন ইজ, কোন হরমোনটা ইউরিনেশনকে অ্যাফেক্ট করছে? এখানে আনসার হবে দেখো ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম কি বলো তো? ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই হরমোনটা মেনলি কি করে? এই হরমোনটা আমাদের যে নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা এবং যে সংগ্রাহী নালিকা মানে কালেক্টিং ডাক্ট এবং যেটা তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুল রয়েছে, এই দুটোতে কি করে? জলের রিঅ্যাবজর্পশন বা জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, এবার ধরো যদি এই হরমোনটা কম ক্ষরণ হয়, তার মানে কি হবে? জলের পুনঃশোষণটা কম হবে, ফলে কি হবে? বেশি পরিমাণে জল মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে, তাই তো? মানে লঘু মূত্র তৈরি হবে। যে অসুখটাকে আমরা কি বলি? যে অসুখটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস, তাই তো? তাহলে এখানে আনসার কী হবে? যে কোন হরমোনটা ইউরিনেশনকে প্রভাবিত করছে সেটা কিন্তু হবে ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, বাকি হরমোনগুলো আমরা একটু ছোট্ট করে দেখে নিই। দেখো কি রয়েছে, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কোত্থেকে ক্ষরণ হয়? অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। বেশ আরও পার্টিকুলারলি বলতে গেলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা অংশ থেকে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, তাই তো? এবং এর প্রধান কাজ কি? এটা বিভিন্ন ধরো যখন আমরা ধরো কোনো কারণে ভয় পাচ্ছি বা কোনো স্ট্রেস কন্ডিশন আমাদের বডিতে যখন তৈরি হচ্ছে, তখন এটা কি করছে? আমাদের এই যে হার্টবিটটাকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসের হারটাকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের বডিতে এনার্জির পরিমাণটাকে যেটা বাড়াচ্ছে, এই যে জিনিসগুলোকে করছে, এইটা কে করছে? অ্যাড্রিনালিন। এবং এই কারণের জন্য এই প্রশ্নটা তোমাদের আসে, অ্যাড্রিনালিনকে কিন্তু কি বলা হয়? এমার্জেন্সি হরমোন বলা হয়। ঠিক আছে, অ্যাড্রিনালিনকে এমার্জেন্সি হরমোন বলা হয়। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন দুটো হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা থেকে ক্ষরিত হয় এবং দুটোই একই কাজ করে। এবং অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এই দুটোকেই আমরা কি বলি? ফাইট অর ফ্লাইট হরমোন অর এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আরেকটা যেটা রয়েছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন তোমরা জানো, ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। মেনলি ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বথলিগুলো থাকে সেখান থেকে ক্ষরিত হয়। এবং ইস্ট্রোজেনটা হচ্ছে, তুমি বলতে পারো এটা হচ্ছে একটা ফিমেল সেক্স হরমোন। এবং ফিমেল সেক্স হরমোন এটা মেনলি যেটা করে, ফিমেলদের মধ্যে যে যৌন যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর ডেভেলপমেন্টে হেল্প করে এবং ডিম্বাণু উৎপাদনেও সাহায্য করে। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে দেখো থাইরক্সিন। থাইরক্সিন আমরা জানি কি? থাইরক্সিন বা T4 এটা কোত্থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। এবং এটা মেনলি আমাদের দেহে বিএমআরকে, আমাদের যেটা বেসাল মেটাবলিক রেট বা বিএমআরকে এটা কন্ট্রোল করে। আমাদের বডিতে বিভিন্ন রকমের বলতে পারো যে মেটাবলিজম হয়, কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, এগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে দেখো 14 নম্বর, হুইচ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম ইজ মেনলি রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস? নিউট্রিয়েন্টস পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? এখানে আনসার হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন আমাদের মেনলি ধরো যে ডাইজেশন যখন হয়ে যাচ্ছে, ডাইজেশন বা পরিপাক হয়ে যাওয়ার পরে যখন আমরা যেটা খেয়েছি সেটা ভেঙে একদম ছোট ছোট অংশে পরিণত হচ্ছে, তখন তারপরে যে শোষণটা হবে, তার থেকে যে পুষ্টিটা যে শোষিত হবে আমাদের রক্তে, সেটা হয় এই ক্ষুদ্রান্তে। এরকম আমাদের আঙুলের মতো মানে অনেকগুলো স্ট্রাকচার থাকে যেটাকে আমরা ভিলাই বলি। সেই ভিলাই থাকার জন্য এই ভিলাইটা কী করে? ক্ষুদ্রান্তের সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেয়, ফলে কি হয়? ক্ষুদ্রান্তে যাতে পুষ্টিটা শোষণটা ভালোভাবে হয়। তাহলে মেন যেটা পরিপাকতন্ত্রের যে মেন অংশটা যেটা পুষ্টি শোষণের জন্য দায়ী সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তোমাদের বলে দিই, পাকস্থলী বা স্টমাকে তোমরা জানো একটা HCl একটা অ্যাসিড ক্ষরিত হয় এবং এই HClটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি? এটা আমাদের খাবারের সাথে আমরা যদি কোনো ধরো মানে কি বলবো ব্যাকটেরিয়া বা কোনো কিছু যদি আমাদের বডির ভেতরে যায়, তো
সেটাকে মেরে ফেলতে হেল্প করে কিন্তু এই HCl, ঠিক আছে? কোনো ক্ষতিকারক কিছু আমাদের বডিতে গেলে সেটাকে মেরে ফেলতে হেল্প করে HCl। আরেকটা তোমাকে বলবো এখানে লার্জ ইন্টেস্টাইন মেনলি কী করে, আমাদের পরিপাক হয়ে যাওয়ার পরে যে আনডাইজেস্টেড যে পোর্শনটা থাকে, মানে যেগুলোর আর পরিপাক হওয়ার নয়, যেটা ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে আমাদের বডি থেকে বের করতে হবে, সেখান থেকে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। মেন ফাংশন লার্জ ইন্টেস্টাইন জলকে অ্যাবজর্ব করে কী করে, আমাদের যে স্টুলটাকে তৈরি করে, মোটামুটি সলিড স্টুল তৈরিতে হেল্প করে। তাহলে মেন ফাংশন লার্জ ইন্টেস্টাইনের ওয়াটারকে অ্যাবজর্ব করা। আর একটা জিনিস জানো তোমরা, প্যানক্রিয়াস কিন্তু প্যানক্রিয়াসকে আমরা কি বলি, মিশ্র গ্রন্থি বলি প্যানক্রিয়াসকে। কেন মিশ্র গ্রন্থি বলি? প্যানক্রিয়াস হচ্ছে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দু রকমের ফাংশনই করে। মানে কি, এর এক্সোক্রাইন ফাংশন হিসাবে এটা কি করে, বিভিন্ন রকমের ডাইজেস্টিভ জুসকরণ করে, যেটা আমাদের পরিপাকে হেল্প করে। আর এন্ডোক্রাইন ফাংশন বা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে যখন কাজ করে, তখন মানে কি করছে, এর থেকে বিভিন্ন রকমের হরমোন করিত হয়। প্যানক্রিয়াস থেকে কি হরমোন করিত হয়? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন করিত হয়, গ্লুকাগন করিত হয়, তাই তো, যেটা আমাদের ব্লাডে গ্লুকোজের ব্যালেন্সকে মেনটেন রাখতে হেল্প করে। ওকে, তো আচ্ছা, তাহলে বোঝা গেল। তো চলো পরের প্রশ্ন যা কী বলছে, দ্য সাইট অফ লাইট রিয়াকশন ইন দ্য সেলস অফ আ গ্রিন লিফ ইজ, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, মানে বলতে চাইছে যে আলোক বিক্রিয়াটা ক্লোরোপ্লাস্টের কোথায় হয়। অপশন এতে দেখো রয়েছে ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা, ক্লোরোপ্লাস্টের বহিঃপর্দা, ক্লোরোপ্লাস্টের গ্রানা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এখানে আনসার হবে তোমার ক্লোরোপ্লাস্টের গ্রানা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে আলোক বিক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভেতরে যে থাইলাকয়েড বা যে কয়েনের মতো যে স্ট্রাকচার থাকে, সেগুলোকে থাইলাকয়েড বলে, এবং অনেকগুলো থাইলাকয়েডের যে সমষ্টি, সেটাকে আমরা গ্রানা বলছি। সেই গ্রানাতে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, এবং আলোক বিক্রিয়া কিন্তু টোটালি আলোর ওপর নির্ভরশীল, আলোর ওপর ডিপেন্ডেন্ট, লাইটের ওপর ডিপেন্ডেন্ট। আর যেটা ক্লোরোপ্লাস্টের যেটা স্ট্রোমা রয়েছে, সেই স্ট্রোমাতে হচ্ছে ডার্ক রিয়াকশান সংগঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, আর বোঝা গেল। তাহলে আজকে আমাদের এই অবধি থাক, পরের ক্লাসে আমরা বাকি পোর্শনগুলোকে নিয়ে এইভাবেই ডিটেলে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর এরকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।